সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমরা ছিলাম আমাদের দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের ইতিহাস সম্পর্কে, রাইট? এবং সেখানে আমরা গত ক্লাসগুলোতে 1 থেকে 5 পর্যন্ত আমরা পড়েছি। আজকে আমরা শুরু করব ষষ্ঠ পাঠ, যেটি হচ্ছে প্রাচীন বাংলার ভাষা, সাহিত্য এবং শিল্প। এই সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব। তাহলে প্রথমেই আমরা অতীতের এক ঝলক দেখে নেই, আসলে ব্যাপারটা কেমন ছিল আমাদের অতীতের সময়টায়। এই অংশে আমরা প্রাচীন বাংলার ভাষা, সাহিত্য ও শিক্ষার সমৃদ্ধ ইতিহাস অন্বেষণ করব। তো আমরা যেই কাজটা করব এই প্রাচীন বাংলা ভাষা, সাহিত্য, শিক্ষা এই পাঠটাতে, সেটা হচ্ছে যে বাংলার যে আমাদের প্রাচীন ভাষাটা কী ছিল এবং সাহিত্য এবং শিক্ষার সমৃদ্ধি কেমন ছিল, কেমন আমরা শিক্ষা দীক্ষায় ছিলাম। আমরা প্রাচীন লিখনির প্রমাণ, আমরা আগের যুগে প্রাচীন সময়ে কিভাবে আমরা লেখালেখি করতাম বা লেখার ধরনটা কী ছিল সেটা সম্পর্কে জানার চেষ্টা করব। এবং গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন পর্যালোচনা করব, যে কিভাবে সাহিত্যকর্মগুলো লেখা হয়েছিল এবং কি কি শিক্ষা প্রতিষ্ঠান ছিল মূলত সেই সময় তৈরি হয়েছিল। তাহলে আমরা শুরু করছি। চল, বাংলার বিভিন্ন অঞ্চল থেকে পাথর ও তামার পাতায় খোদাই করা লিপি পাওয়া গেছে। দেখো, আগের যুগের মানুষের কাছে নিশ্চয়ই এরকম কাগজ ছিল না, আমাদের মতো কাগজের আবিষ্কারের ইতিহাস খুব বেশি পুরনো নয়। এবং সেই সময় তাহলে মানুষ কিসের মধ্যে লিখত? সেই জন্য লেখার অন্যতম একটা উপকরণ ছিল পাথরের মধ্যে খোদাই করে লেখা, তাই না? এখনও দেখবে যে মানুষ পাথরের মধ্যে খোদাই করে লিখে, তারপর গাছের মধ্যে লিখে, কাঠের মধ্যে লিখে, তাই না? সো পাথরের মধ্যে খোদাই করে কিছু একটা লিখে রাখতো। তামার পাত, তখন তামার প্রচলন ছিল, তামার মধ্যেই তারা খোদাই করে লিখে রাখতো। তো সেই ধরনের কিছু প্রমাণ পাওয়া গেছে, যা বাংলা ভাষা ও লিপির বিকাশ, মানে বাংলা ভাষা, আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষাটা সম্পর্কে সেই ভাষাটা সম্পর্কে জানা গিয়েছে, এবং সেখানে লিপি, লিখার যে ধরন সেটা সম্পর্কেও জানা গিয়েছে। বগুড়ার মহাস্থানগড় থেকে আবিষ্কৃত কালো পাথরে খোদাই করা লিপি এদের মধ্যে প্রাচীনতম। এই যে পাথরে লেখা খোদাইগুলো, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা প্রমাণ আমরা পেয়েছি, সেটা হচ্ছে যে কালো পাথরে খোদাই করা লিপি, যেটা পাওয়া গেছে মহাস্থানগড় বগুড়ায়, আমাদের যে বগুড়া রয়েছে সেখানে। তার পর আরও যে বিভিন্ন প্রমাণগুলো পাওয়া যায়, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গুপ্ত, পাল, সেন, এই 3টা প্রাচীন বংশ আমরা আগের আমাদের পাঠগুলোতে পড়েছি। সেখানে গুপ্ত, পাল ও সেন যুগের পাশাপাশি দক্ষিণ পূর্ব বাংলা মানে আমাদের বর্তমান যে বাংলাদেশটা আছে, শাসকদের জারিকৃত প্রচুর লিপি পাওয়া গেছে। এই লিপিগুলো থেকে প্রাচীন বাংলার ভাষা ও বর্ণমালা সম্পর্কে ধারণা পাওয়া যায়। সেখানেও কিন্তু অনেক ধরনের লেখা পাওয়া গেছে, সেখানে খোদাই করা পাথর, খোদাই করা লেখা পাওয়া গেছে, তারপর হচ্ছে তামার উপরে লেখা, এগুলো পাওয়া গেছে। তো সেরকমই একটি লেখা আমরা বলেছিলাম যে মহাস্থানগড় বগুড়ার কালো পাথরের উপর লেখা, এই লেখাটা পাওয়া গেছে। দেখো, সেখানে বগুড়ার মহাস্থানগড় থেকে আবিষ্কৃত কালো পাথরের খোদাই করা লিপি হচ্ছে এই যে এরকম। সেখানে সেই লেখাটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা, বোঝা যাচ্ছে না আসলে কি লেখা। তো আজ থেকে হাজার হাজার বছর আগের যে লেখা এবং বর্তমানের যে লেখা, সেটা একরকম না। আগের দিনের মানুষ, একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ওরা, আমরা তো এখন স্পেস দিয়ে লিখি। স্পেস মানে হচ্ছে একটা শব্দ আমরা লিখলাম, ফাঁকা রেখে একটু জায়গা, তারপর আরেকটা শব্দ লিখি। তো ওই সময় এই প্রচলনটা ছিল না, তারা একসাথে লিখতো। তো শুধুমাত্র অল্প কিছু মানুষ যারা পড়তে জানতো তারা এটা পড়তে পারতো, এবং অধিকাংশ যে লেখালেখি আছে সেগুলো মানুষ কিন্তু ওরাল ট্রেডিশন, মানে মুখে মুখে একজনের কাছ থেকে আরেকজনের কাছে পৌঁছে যেত। তো এই খোদাই পাথরটা এরকম, তো এরকম জাতীয় পাথর বা অন্য জায়গায় মানুষ লিখে রাখতো। এটা একটা ধরনের ডিগ্রির মতো, মানে হচ্ছে একজন ফরমান, যে মানুষ এই রাজার পক্ষ থেকে এরকম একটা লেখা বা একটা ব্যাপার, কোনো একটা আইন এরকম হতে হয় আর কি, এই ধরনের লেখা থাকতো মানুষের কাছে। তো সাহিত্য সম্পর্কে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে যে পাল যুগে বিখ্যাত সাহিত্যকর্ম রচিত হয়েছিল। পাল যুগ আমরা বলতে আমরা জানি যে 750
সন থেকে শুরু হয়ে প্রায় 1050 সাল পর্যন্ত 400 বছরের একটা শাসন ছিল, এবং তারা ধর্মবিশ্বাস ছিল বৌদ্ধ। তো এই সময়ে যেহেতু অনেক দীর্ঘদিন তারা শাসন করেছে, সাহিত্য এবং ভাষারও বেশ বিবর্তন হয়েছে এবং বিকাশ হয়েছে। তো সেই সময়কার একটা সাহিত্যকর্মের নাম হচ্ছে, কবির নাম হচ্ছে সন্ধ্যাকর নন্দী। তার লিখিত রামচরিত এই মহাকাব্য রচনা করেছিলেন। এটার এখন বর্তমানে বাংলা অনুবাদ পাওয়া যায়। হ্যাঁ, তো এরকম একটা ছবি দেখো, এই যে সন্ধ্যাকর নন্দীর রামচরিতম, এইটার একটা লেখা, এটার বাংলা অনুবাদ এবং এটা টিকা মানে ব্যাখ্যা এখানে কি বোঝাইছে, কারণ ওই লেখাগুলো পড়ে কিন্তু আমরা বুঝতে পারি না, সব শব্দের অর্থ আমাদের কাছে বোধগম্য না, কারণ শব্দের ভাষা পরিবর্তন হয়। আর সেই 1000 বছরের আগের ভাষা, আজ থেকে যে 20 বছর আগের ভাষা, 50 বছর আগের ভাষা, সেটার মধ্যে অনেক পরিবর্তন হয়ে গেছে। সুতরাং আরও 1000 বছর যে ভাষা ছিল সেটা থেকে কিন্তু অনেক বেশি পরিবর্তন হয়ে গেছে, যার ফলে আমাদের বুঝতে বেশ কষ্ট হয়। সেই জন্য যারা এটা নিয়ে গবেষণা করেন, পড়াশোনা করেন, তারা এটা টিকা ব্যাখ্যা দিয়েছেন যে এটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে। তারপর হচ্ছে যে প্রাচীন বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ একটা উপাদান হচ্ছে চর্যাপদ, যা রহস্যময় গানের একটি সংকলন। রহস্যময় মানে হচ্ছে মিস্টিক, গডকে তারা বৌদ্ধরা এটা লিখেছিল চর্যাপদ। তো কবিরা যে কাজটা করতো, ওরা গীতি কবি ছিল, এবং এটা একই সময়ে তারা ছিল হচ্ছে সাধু সন্ন্যাসীর মতো আর কি, ওরা সাধনা করতো। তো তাদের লেখা এই যে তাদের যে কর্ম, এগুলো মিস্টিক বলে। মিস্টিক মানে হচ্ছে রহস্যময়। বাংলা সাহিত্যের একটি প্রাথমিক উদাহরণ, আমাদের যে বাংলা ভাষা সেটার একটা প্রাথমিক উদাহরণ হচ্ছে এরকম, যে আমরা বাংলা ভাষায় এরকম লেখা ছিল, এবং সেই লেখাটা দেখতেই পাচ্ছ যে এরকম করে লিখতো কিসের মধ্যে? আমরা জানি যে প্রথমে শুনেছি আমরা পাথরের মধ্যে খোদাই করে লিখতো, তাই তো? তারপর আমরা তামার পাত্রের কথা বলেছি, আগেও পড়েছি আমরা। এখন আমরা দেখতে পাচ্ছি একটা নতুন ধরনের লেখা, তাই না? এই লেখাটা হচ্ছে যে তালপাতা। তালপাতার মধ্যে এরকম করে ছোট ছোট, তালপাতা তো ছোট ছোট হয়, এটার প্রস্থটা কিন্তু বেশি না। তো এই অল্প জায়গার মধ্যে ওরা লিখে অনেকগুলোকে একসাথে, একটা পেজ 1 2 1 2 3 এরকম করে দিত। দেওয়ার পরে একটা জায়গায় এরকম বাইন্ডিং থাকতো, বাইন্ড করা, একটা ফুটা করে, মনে করো এখানে একটা ফুটা করে এখানে বাঁধা। একটা তুমি পড়তে চাইলে এই যে একটাকে এখানে তুলবা, তারপর পরেরটা 2 নাম্বার পেজ, তারপর 3 নাম্বার পেজ, 4 নাম্বার পেজ, এরকম করে। এবং সেই জায়গায় তারা যে ধরনের রং ব্যবহার করতো, প্রাকৃতিক রং, বিভিন্ন ফল অথবা পাতা, গুল্ম, এগুলো নিয়ে মিক্স করে তারা একটা রং বানাতো, এবং সেই লেখাটার একটা নমুনা হচ্ছে এরকম, যে চর্যাপদ এরকম করে ছিল। তো সেখান থেকে আমরা বুঝতে পারি চর্যাপদ হচ্ছে আমাদের যে বাংলা সাহিত্যের প্রাথমিক উদাহরণ। চর্যাপদ খুবই গুরুত্বপূর্ণ, বৌদ্ধদের লেখা। তারপর আসে আমরা জানি পাল রাজাদের পরে সেন রাজাদের সময় আসে, যারা হিন্দু ধর্মে বিশ্বাসী ছিল, তাই না? তো সেন রাজাদের মধ্যে গুরুত্বপূর্ণ একজন রাজা ছিল যে বল্লাল সেন। তার লেখা বিখ্যাত একটা গল্প হচ্ছে দান সাগর এবং অদ্ভুত সাগর, তার দুইটা লেখা তার সাহিত্যের মধ্যে অন্যতম। তো সেন বংশের এই যে বল্লাল সেন বড় সাহিত্যিক ছিলেন। আমরা সর্বশেষ যে রাজা ছিল লক্ষণ সেন, সেও বড় কবি ছিল, সে লেখালেখি করতো আর কি। তো তার লেখার একটা বইয়ের আমরা প্রচ্ছদ দেখতে পাচ্ছি এরকম, যে সেটা বল্লাল সেনের লেখা দানা সাগারা, মানে দান সাগর, এবং সেটা যখন ব্রিটিশরা এটাকে ট্রান্সলেট করে ইংলিশে, তো সেখান থেকে আমরা এটা দেখতে পাই। এটার কাভারটা এরকম। তার মানে আমরা বুঝতে পারলাম যে একটা হচ্ছে যে আমাদের সবে আগের দিনের মানুষ আমরা ব্রাহ্মী স্ক্রিপ্ট বা পাথরে খোদাই করে যে লেখা মহাস্থান করে পায়। তারপরে আমরা দেখতে পেলাম যে আমাদের সময় পাল শাসন আমলে সেখানে অনেক লেখালেখি হয়। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে চর্যাপদ বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন হিসেবে এটাকে মনে করা হয়। এবং তারপরে সেন বংশের শাসন আসে, সেখানে অনেকগুলো সাহিত্য আসে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে সেন বংশের একজন রাজার লেখা দান সাগর, অদ্ভুত সাগর, এগুলো। এবং পাল যুগের পূর্বে শিক্ষা সম্পর্কে তথ্য সীমিত হলেও, মানে পাল যুগের আগে শিক্ষা ব্যবস্থাটা কেমন ছিল, তার স্কুলগুলো কেমন ছিল, মানুষ কিভাবে পড়াশোনা করতো, সেটা সম্পর্কে খুব বেশি তথ্য না থাকলেও
এরপর পরে কেমন ছিল সেটার সম্পর্কে বেশ ভালো। এই যুগের শিক্ষার ব্যাপক প্রচলন, মানে পাল যুগে এই যুগে শিক্ষার ব্যাপক প্রচলন হয় মৌর্য গুপ্ত যুগের উপস্থিতি নির্দেশ করে। এই পাল যুগের যে শিক্ষা সেটা দিকে আমরা বুঝতে পারি যে মৌর্য এবং গুপ্ত যুগের শিক্ষাটা ছিল, এবং হুট করে তো পাল বংশ এসে শিক্ষা সূচনা করে দেয় না, এটা নিশ্চয়ই তার একটা ইতিহাস আছে, তার একটা ঐতিহ্যের মাধ্যমে সেটা পেয়েছে, হয়তো সেটাকে আরো উন্নত করেছে। এই হচ্ছে আর কি ব্যাপার। তাহলে কেমন ছিল সেই ব্যাপারটা আমরা একটু জানার চেষ্টা করি। দেখো, বাংলাদেশ থেকে পাল যুগের অনেক বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে। অনেকগুলো বৌদ্ধ বিহার, বিহার বলতে আমরা জানি যে এটা শিক্ষা কেন্দ্র এবং ধর্মচর্চা কেন্দ্র ছিল, এবং এগুলো ছিল আবাসিক, মানে সেখানে তাদের ধর্মগুরুরা থাকতো, থেকে নিজেরা পড়তো এবং শিক্ষার্থী যারা ছিল তারাও এখানে থাকতো, একটা আবাসিক বিশ্ববিদ্যালয়ের মতো। সেখানে তাদের ধর্মচর্চার পাশাপাশি বিভিন্ন সাধারণ এবং অন্যান্য জ্ঞান চর্চাও সেখানে করা হতো। এই বিহারগুলো ছিল গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান, এগুলো ছিল আমরা শিক্ষা প্রতিষ্ঠান যেটা বিশ্ববিদ্যালয় বলছি আমরা। বৌদ্ধ ছাত্ররা এখানে পড়াশোনা করত। এখনকার শিক্ষকদের এখানকার যে শিক্ষক যারা ছিল তাদের বলে আচার্য বা ভিক্ষু বলা হতো, আচার্য। এখনো কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের যে প্রধান থাকেন তাকে বলা হচ্ছে চ্যান্সেলর, চ্যান্সেলর বাংলা হচ্ছে আচার্য। এবং চ্যান্সেলরের পরে যিনি চালান আর কি, চ্যান্সেলর থাকেন সাধারণত রাষ্ট্রপতি আমাদের দেশে বিশ্ববিদ্যালয়ের, এবং তার তিনি তো আর বিশ্ববিদ্যালয় চালান না, যেই লোকটা চালান সে হচ্ছে পরের পোস্ট, নাম হচ্ছে ভাইস চ্যান্সেলর, মানে হচ্ছে উপাচার্য। উনি উপ আচার্য, আচার্য মানে হচ্ছে ভিক্ষু। সেই একই নাম থেকেই কিন্তু দেখো আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা পরিচালনা করে সেই শব্দটা এসেছে, আচার্য এবং উপাচার্য। আর শিক্ষার্থীদের বলা হতো শ্রমণ। তাহলে গুরুত্বপূর্ণ, শিক্ষকদেরকে বলা হতো আচার্য বা ভিক্ষু এবং শিক্ষার্থীদের বলা হতো শ্রমণ। গুরুত্বপূর্ণ দুটি তথ্য আমাদেরকে মনে রাখতে হবে। তো শিক্ষা কেন্দ্রটা কেমন ছিল দেখতে? অনেকটা দেখো, একটা আমরা এটা হচ্ছে পাহাড়পুরের একটা ছবি, তো বুঝতেই পারতেছো কত বড়, যে এটা হচ্ছে ধ্বংসাবশেষ, এটা কিন্তু অ্যাকচুয়াল প্রকৃত যে শিক্ষা কেন্দ্রটা ছিল সেটা না, এটা হাজার বছরের আগের, অনেক বছর আগের একটা ব্যাপার, সেটা ধ্বংস হয়ে শেষ হয়ে গিয়েছিল। সেখানে একদম মাটি পড়ে মানুষ মনে করতো এটা টিলার মতো একটা জায়গা, পরে খুঁড়ে খুঁড়ে এটা আবিষ্কার করে যে না, এটা তো এরকম না, এটা একটা বিশাল বড় বিশ্ববিদ্যালয় ছিল। তো প্রাচীরগুলো কত বড়, বিভিন্ন চেম্বার দেখো, ছোট ছোট ঘর আছে, এবং এগুলো হয়তো কয়েকটা স্টোরেজ বিল্ডিং ছিল, কয়েকতলা, এবং এক একটা এক নিচতলা থেকে উপরতলা বিভিন্ন জায়গায় পড়ার জায়গা ছিল, থাকার জায়গা ছিল, এক একটা রুম এক একটা শ্রেণীকক্ষ, থাকার জায়গা এরকম করে ভাগ করা ছিল, এবং আশেপাশে তাদেরকে সাপোর্ট করার জন্য খাবার জায়গা, খেলাধুলার জায়গা, অনেক কিছুই ছিল। পরিকল্পনাটা দেখলেই বোঝা যায় এটা কত বড় একটা ব্যাপার ছিল, যেটা আমরা আজকে আধুনিক বিশ্ববিদ্যালয়গুলোতে দেখতে পাই। সেই সময়ে পাল যুগে এরকম শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল, যেগুলোকে আমরা বলছি বিহার এবং ধর্মচর্চা এবং শিক্ষা কেন্দ্র। আগে ধর্ম এবং এটা কিন্তু আলাদা একটা ব্যাপার ছিল না। শিক্ষা বলতে আগে ধর্মীয় শিক্ষাকে বোঝা হতো। এখন তো আমরা মডার্ন শিক্ষা পাই, ধর্মীয় শিক্ষা, তারপরে হচ্ছে আমাদের যে আধুনিক শিক্ষা, দুইটা আলাদা জিনিস হয়ে গেছে। বাট এই সময় প্রাচীন যুগে ধর্মশিক্ষা এবং শিক্ষা একই জিনিস ছিল। ঠিক আছে, তারপর আমরা দেখতে পেয়েছি যে বর্তমান যুগের যে আবাসিক বিশ্ববিদ্যালয়ের মতো বিহারেও ছাত্রদের থাকার ব্যবস্থা ছিল, সেটা আমরা জানি। সেখানে আবাসিক বিশ্ববিদ্যালয় ছিল। বিহারে শুধু ধর্মীয় বই পড়ানো হতো ব্যাপারটা তা নয়, এখানে ধর্মীয় ছিল চিকিৎসাবিদ্যা, ব্যাকরণ বা গ্রামার যেটা বলি আমরা, ব্যাকরণ, তারপর জ্যোতিষশাস্ত্র, এগুলো বিষয়ে পড়াশোনা করা হতো। জ্যোতিষশাস্ত্র নিয়ে, মানে ফরচুন টেল, ভবিষ্যৎ বলে দেয়া, আকাশের তারা দেখে যে কি প্রভাব হতে পারে, এগুলো সম্পর্কে মানুষ পড়াশোনা করত। শুধুমাত্র যে ধর্মীয় ব্যাপার ছিল সেটা না। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা যদি একটু এটাকে সামারি করি, সারমর্ম করি, সেটা হচ্ছে এরকম। সেটা হচ্ছে যে আমাদের প্রাচীন বাংলার ভাষা অনেক পুরাতন। সেটার উদাহরণ হিসেবে বলতে পারি আমরা, প্রথমে যে পাওয়া যায় সেটা হচ্ছে মানুষ আগে পাথরে খোদাই করে অনেক কিছু লিখতো, তাই না? পাথরে খোদাই করা, তারপর হচ্ছে তামার পাত্রের মধ্যে, তামার শীট এরকমের মধ্যে লিখে রাখতো,
কপার বলি যেটাকে আমরা। তারপর আসলো মানুষ হচ্ছে বিভিন্ন পাতার মধ্যে লিখে রাখতো, কাঠের মধ্যে লিখে রাখতো। পাতার উদাহরণ আমরা দিলাম হচ্ছে তাল পাতা। তাল পাতা অনেক শক্তিশালী, এটা যদি শুকানো হয় তাহলে অনেক শক্ত থাকে আর কি। তো তাল পাতার মধ্যে একটা, দুইটা, তিনটা এরকম তাল পাতা, মনে করো যে এরকম এই স্কেলটার মতোই, তুমি চিন্তা করো। তো এটা হচ্ছে তাল পাতার একটা শীট। হ্যাঁ, তো এইখানে এটার উপর আরেকটা শীট নিলাম, এখানে আমরা একটা ফুটা করে ওখানে সুতা দিয়ে ওরা বেঁধে দিল। তারপর 1 নাম্বার পৃষ্ঠা, 2 নাম্বার পৃষ্ঠা এরকম করে মানুষ পড়তে থাকবে। চমৎকার আইডিয়া। তো তখন সেখানে তারা লিখতো, এবং যে কালিগুলো তারা ব্যবহার করতো এটা লেখার জন্য, প্রাকৃতিক কালি, এবং সেটা এখনো বিবিধ, মানে বোঝা যায় এখন পর্যন্ত। আমরা সাধারণত একটা লেখা লিখলে আমরা যে কলম দিয়ে লিখি, এটা 4-5 বছর পরেই মনে হয় যে লেখা চলে গেছে, কেমন দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে না। কিন্তু ওই লেখাগুলো কিন্তু বোঝা যায় এখনো। তার কালির যে কোয়ালিটি, মান অনেক উন্নত ছিল। তারপর এটা আমরা জানলাম এই তালপাতায় লেখা এই প্রমাণ প্রথম আমরা পাই চর্যাপদের মাধ্যমে। চর্যাপদ হচ্ছে বাংলা ভাষার সবচেয়ে প্রাচীনতম নিদর্শন বলা হয়। পাল যুগে শুধু ভাষারই বিকাশ ঘটে নাই, শিক্ষারও বিকাশ ঘটে। সেটা সম্পর্কে আমরা জানতে পারি বিভিন্ন বিহার তারা তৈরি করেছিল। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিহার হচ্ছে আমাদের পাহাড়পুর বিহার। তারপরে হচ্ছে আরও আছে আমাদের ময়নামতি। এগুলো গুরুত্বপূর্ণ বিহার আমাদের অঞ্চলে আর কি। এবং সেখানে শুধুমাত্র ধর্ম শিক্ষা দেওয়া হতো না, শিক্ষা প্রতিষ্ঠান ছিল আবাসিক, এবং ধর্মশিক্ষার পাশাপাশি আরও অন্যান্য শিক্ষাও দেওয়া হতো। এর মধ্যে গুরুত্বপূর্ণ যে চিকিৎসা বিদ্যা সম্পর্কে ধারণা দেওয়া হতো, ভাষা ব্যাকরণ সম্পর্কেও ধারণা দেওয়া হতো, এবং জ্যোতিষশাস্ত্র সম্পর্কে তাদেরকে পড়ানো হতো। এই হচ্ছে আমাদের আজকের এই যে পাঠ, প্রাচীন বাংলা ভাষা, সাহিত্য এবং শিক্ষা সম্পর্কে। এখন এই পাঠটা থেকে আমরা কিছু প্রশ্ন করি তোমাদেরকে। তোমরা এখন রেডি হয়ে যাও তোমাদের খাতা কলম নিয়ে। তোমাদের জন্য আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে বাংলায় নাম ক্ষুদিত লিপি কোথা থেকে পাওয়া গেছে, কোথা থেকে সেটা পাওয়া গেছে। তোমরা এখন প্রশ্নটা লিখবে, লিখে এটা তোমাদের খাতায় লিখবে এবং উত্তরটাও লিখবে তোমরা। তোমাদের কাছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বাংলার প্রাচীন নিদর্শন হিসাবে কোন সাহিত্যকে ধরা হয়। বাংলা ভাষার যে সবচেয়ে প্রাচীন রূপ যে সাহিত্য, সেটাকে কোনটা। তাহলে এটাও তোমরা খাতায় প্রশ্নটা লিখো এবং প্রশ্নের নিচে উত্তরটাও লিখো। তারপর হচ্ছে কোন যুগে শিক্ষার বিস্তার বেশি হয়েছিল, কোন যুগে, মানে যেই শাসনামলগুলো ছিল কোন শাসনামলে সেটা হয়েছিল। তারপর হচ্ছে নালন্দা, বিক্রমশিলা কোন ধরনের প্রতিষ্ঠান, এগুলো হচ্ছে বিহার আর কি, অনেকগুলো বিহারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ, সেটা কোন ধরনের প্রতিষ্ঠান, এটা বিহার ছিল। প্রাচীন বাংলার শিক্ষার পদ্ধতিতে প্রধান ধর্মীয় বিষয় কি ছিল। তাহলে এই প্রশ্নগুলো তোমরা বইয়ের সাহায্য নিয়ে উত্তর করতে পারো। এখন তোমরা যেখানে ইনস্ট্রাকশন যিনি আছেন মডারেটর, আপনি হচ্ছে এটা পজ করে দিবেন। এখন তোমরা সবাই বসে বসে এই প্রশ্নগুলোর উত্তর বের করবে, তোমরা বইয়ের সাহায্য নিতে পারো। আচ্ছা, আমি ধরে নিলাম যে এখন তোমরা সবগুলো উত্তর দিয়েছো। তাহলে আমরা দেখিনি আমাদের উত্তরের সাথে তোমাদের মিলে কিনা, যে কাছাকাছি হলেই হবে। যে বাংলার নাম ক্ষুদিত লিপি কোথা থেকে পাওয়া গেছে, উত্তর হচ্ছে মহাস্থানগড়, বগুড়া থেকে। তুমি যদি বগুড়া লিখো এটাও সঠিক উত্তর, মহাস্থানগড় লিখলে সেটাও সঠিক উত্তর। তারপর হচ্ছে বাংলার প্রাচীন নিদর্শন হিসেবে কোন সাহিত্যকে ধরা হয়, সেটা হচ্ছে চর্যাপদকে ধরা হয়। তারপর হচ্ছে কোন যুগে শিক্ষার বিস্তার বেশি হয়েছিল, পাল যুগে। আমরা সেটা বলেছিলাম যে নালন্দা ও বিক্রমশিলা কোন ধরনের প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান। তুমি এটাকে বিহারও বলতে পারো, বিহার বললেও সেটা হবে, বা শিক্ষা কেন্দ্রও বলতে পারো, সঠিক উত্তর হবে। প্রাচীন বাংলার শিক্ষার পদ্ধতিতে প্রধান ধর্মীয় বিষয় কি ছিল, সেটা হচ্ছে ধর্মশিক্ষা। প্রধানত ধর্মশিক্ষা দেওয়া হতো, পাশাপাশি অন্যান্য শিক্ষা দেওয়া হতো। সেই জন্য আমরা আগেই বলেছি যে সেখানে আসলে শিক্ষা বলতে ধর্মীয় শিক্ষাটাকেই মানুষ মনে করতো, ধর্ম এবং অন্যান্য শিক্ষাকে মানুষ আলাদা মনে করতো না, একই জিনিস মনে করতো। ঠিক আছে, তাহলে আমরা আরো কিছু প্রশ্ন দেখি। হ্যাঁ, মহাস্থানগড়ের পাথরের ক্ষুদিত লিপি থেকে কি বোঝা যায়, যে আমরা যে পাথরের লিপিটা পেয়েছিলাম মহাস্থানগড়, সে দেখে আমরা কি বুঝতে পারি। চর্যাপদ বাংলা ভাষার জন্য কি গুরুত্ব বহন করে, আসলে কি এটার দরকার ছিল, গুরুত্বটা কি, কেন এটা কেন এত গুরুত্বপূর্ণ আমাদের জন্য আসলে। তারপর হচ্ছে পাল যুগে শিক্ষার প্রসারের জন্য কি মাধ্যম ব্যবহৃত হতো, মানুষ কি মাধ্যমে শিক্ষা বিস্তার করত,
শিক্ষা দিত। তারপর হচ্ছে প্রাচীন বাংলার শিক্ষার পদ্ধতিতে কি কি বিষয় শেখানো হতো, কি কি বিষয় ওদেরকে পড়ানো হতো ধর্মীয় শিক্ষার পাশাপাশি। প্রাচীন বাংলার বিদ্যা ব্যবস্থা বা শিক্ষা ব্যবস্থায় কোনভাবে দেশ বিদেশে জনপ্রিয়তা লাভ করেছিল। তো এগুলো এখন তোমরা আবারও ভিডিওটা পজ করো, পজ করে এই প্রশ্নগুলো লিখো এবং তোমরা এগুলোর উত্তর বের করার চেষ্টা করবে। আচ্ছা, যদি শেষ হয় তাহলে আসো আমরা দেখি প্রশ্নগুলোর উত্তরগুলো কি হতে পারে। এরকম হতে পারে যে মহাস্থানগড়ের পাথরের খোদিত লিপি থেকে কি বোঝা যায়? প্রাচীন বাংলার ভাষা ও কাব্য সম্পর্কে ধারণা পাওয়া যায়। ওরা কিভাবে লিখতো, আগের মানুষ আসলে যে লেখালেখি করতো মোস্ট অফ দ্য হচ্ছে কাব্য, মানে কবিতার মতো লেখা আর কি, ছন্দে ছন্দে। চর্যাপদ বাংলা ভাষার জন্য কি গুরুত্ব বহন করে? এটি বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত, সুতরাং এটা গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে পালা যুগে শিক্ষার প্রসারের জন্য কি মাধ্যম ব্যবহৃত হতো? সেটা হচ্ছে বৌদ্ধ বিহার। বিহারের মাধ্যমে মানুষ শিক্ষা দিত, বিভিন্ন জায়গায় বিহার প্রতিষ্ঠা করা হতো, সেখানে মানুষ যা শিক্ষা লাভ করত। নালন্দার কথা আমরা জানি, আমাদের পাহাড়পুরের কথা জানি। প্রাচীন বাংলা শিক্ষার পদ্ধতিতে কি কি বিষয় শেখানো হতো? সেটা হচ্ছে যে বিজ্ঞান, তারপর ধর্মশিক্ষা, নৃত্য শিক্ষা, চিকিৎসা বিদ্যা, ব্যাকরণ, ইতিহাস, এগুলো শেখানো হতো। সেগুলো লিখলে হবে। জ্যোতিষ শাস্ত্র, সেটাও তুমি লিখতে পারো, এখান থেকে 3-4টা লিখলেই হবে। তারপর হচ্ছে প্রাচীন বাংলার বিদ্যা ব্যবস্থা কোনভাবে দেশে বিদেশে জনপ্রিয়তা লাভ করেছিল? উচ্চ আদর্শ অনুসরণ করে এবং শিক্ষার ব্যাপক বিস্তার ঘটিয়ে। মানে হচ্ছে যে উচ্চ আদর্শ, মানটাকে অনেক উন্নত রাখা এবং শিক্ষার এটা প্রচার করা, সেই একই মানে বিভিন্ন জায়গায় এটাকে প্রসার ঘটানো, এর মাধ্যমে এটার বিস্তার ঘটেছিল বিশ্বব্যাপী। তাহলে এই হচ্ছে আমাদের আজকের পাঠ, ষষ্ঠ পাঠ, আমাদের দ্বিতীয় অধ্যায়ের ষষ্ঠ পাঠ, প্রাচীন বাংলার ভাষা, সাহিত্য এবং শিক্ষা। নিশ্চয়ই তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফেজ।